এই যে হরমুজের অবরোধের কারণে চীনের অর্থনীতি ব্যাপকভাবে লাভবান হচ্ছে। আপনি জানেন যে এই হরমুজের অবরোধের কারণে চীনের যে এই সোলার প্যানেল প্লাস হচ্ছে চীনের যে ইলেকট্রিক গাড়ি, এগুলো দ্বিগুণ থেকে 3 গুণ আপনার ব্যবসা বৃদ্ধি পাইছে। গতকাল ইসরায়েল লেবাননে আক্রমণ করে, যার ফলে ইরান আবারও হরমুজ প্রণালী বন্ধ করে দেয়। কিন্তু আজকে আবার আমেরিকার সঙ্গে ইরান আলোচনায় বসেছে। আপনি বিষয়টি কিভাবে দেখছেন? ধন্যবাদ। আমরা যখন আলোচনা শুরু করলাম মাত্র, ঠিক তখনই আল জাজিরা যে নিউজটা করলো যে একেবারে চার পক্ষ বলতে এখানে আপনার কাতার, পাকিস্তান, আমেরিকা এবং ইরানের সকল প্রতিনিধিরা একসাথে আলোচনায় বসে গেছে ইতিমধ্যে। এবং একটা আল জাজিরা একটা ফুটেজ প্রকাশ করেছে, সেখানে দেখা গেল যে আব্বাস আরাকচি, বাগের গালিবাফ, তারপর হচ্ছে উইটকফ, জেরার্ড কুশনার সবাই খুব সৌহার্দ্য পরিবেশে একজন আরেকজনের সাথে কোলাকুলি করতেছে, হ্যান্ডশেক করতেছে। এই টাইপের একটা ফুটেজ 35 সেকেন্ড বা 36 সেকেন্ডের ফুটেজ আল জাজিরা প্রকাশ করেছে একটু আগেই। বিষয়টা হচ্ছে, আপনি জানেন তো যে আজকে সুইজারল্যান্ডে জেডি ভ্যান্সও অলরেডি ওইখানে যুক্ত হয়েছে। গতকালকে উইটকফ গেছিল, তা আগে থেকে জেরার্ড কুশনার ছিল। ইরানের আপনার বাগের গালিবাফ, আব্বাস আরাকচি সহ ইরানের কেন্দ্রীয় ব্যাংকের, যেহেতু এখানে নিষেধাজ্ঞা, আর্থিক নিষেধাজ্ঞার ইস্যু আছে, তাই কেন্দ্রীয় ব্যাংকের তাদের যে গভর্নর সেও গিয়েছে, আরও অনেক টিমের টেকনিক্যাল লোকজনও গিয়েছে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে কাতারের প্রধানমন্ত্রী এবং কাতারের পররাষ্ট্রমন্ত্রী বর্তমানে সেখানে আছে, এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল মুনির সেখানে অবস্থান করছে। তার মানে সবচেয়ে বড় বড় হেভি ওয়েট লোকগুলো এখন আপনার এই চুক্তিকে কেন্দ্র করে, আলোচনাকে কেন্দ্র করে সুইজারল্যান্ডে আছে। আপনি বলতে পারেন, নাজমুল ভাই, এত হেভি ওয়েট লোক কেন এখানে গেল? এত চাইলে কিন্তু ডোনাল্ড ট্রাম্পও এখানে যাইতে চাচ্ছিল। মানে ডোনাল্ড ট্রাম্প যে পরিমাণ উদ্গ্রীব, কিন্তু ডোনাল্ড ট্রাম্প গেলে ব্যাপারটা মানে মানানসই হয় না, এই জন্য যাচ্ছে না। মানে সম্ভব যদি হইতো তাহলে ডোনাল্ড ট্রাম্পও এখানে চলে আসতো, এরকম একটা সিচুয়েশন তৈরি হয়েছে। এটার প্রধান কারণ হচ্ছে, আপনি জানেন ইতোমধ্যে আমেরিকা 3 দফা আপনার এই চুক্তি ভঙ্গ করছে, যার কারণে তাদের আসলে মুখে তাদের কথার উপর আস্থা রাখবে ইরান, এই জায়গাটা ইরান নাই। এবং ইরান জানে যে এই আলোচনার মধ্যেই আবার আক্রমণ শুরু হতে পারে। কারণ আপনার মনে আছে কিনা, 28 ফেব্রুয়ারি যে আক্রমণটা হয়েছিল, এই জায়গাটাই আপনার আলোচনারত অবস্থায় রাত্রেবেলা আলোচনা করেই ওই রাত্রি আপনার আলোচনার টেবিলে থাকতে থাকতেই তারা আমেরিকা ইসরায়েল সম্মিলিত আক্রমণ করে ইরানের উপর। তার মানে এর আগে আপনার ওই যে জুন মাসে যে হামলা হয়েছিল 2025-এর, সেই চুক্তিটাও তারা ভঙ্গ করছে। 2015 সালে যখন আপনার পারমাণবিক চুক্তি করলো, সেই চুক্তিও তারা ভঙ্গ করছে। তার মানে 3 দফা যখন আমেরিকা চুক্তি ভঙ্গ করছে, আমেরিকার উপর আসলে আস্থা রাখার মতো পরিবেশ আর নাই। যার দরুন এখন আমেরিকার পুরা টিমটা আইসা পড়ছে ইরানে, এই কুয়েতের পুরা, কাতারের পুরা টিমটা চলে আসছে, হেভিওয়েট টিম যেটা বলে প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, পাকিস্তানের প্রধানমন্ত্রী, সেনাপ্রধান চলে আসছে। মানে তারা বোঝাতে চাচ্ছে আগে পরে চুক্তি যাই আমেরিকা ভঙ্গ করছে, এখন আমরা সবাই মিলে এটা যে তার ভঙ্গ না হয়, এই জন্য আমরা সবাই তোমার সাথে আছি। এটা আমার ধারণা যে এই কারণেই পুরা বিশ্বের যারা এই চুক্তির সাথে রিলেটেড সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিগুলো এখন এখানে অবস্থান করতেছে। প্রথম বিষয় হচ্ছে এটা। দ্বিতীয় বিষয় হচ্ছে, আপনি জানেন গতকালকে যখন লেবাননে হামলা করলো, সাথে সাথে আপনার এই ইরান হরমুজ বন্ধ করে দিল। চুক্তি কিন্তু হওয়ার পর এই প্রথম আবার হরমুজ বন্ধ হলো। ইরান এই হরমুজ বারবার বন্ধ করে যে বার্তাটা দিচ্ছে যে হরমুজ টোটালটাই আমাদের নিয়ন্ত্রণে, এখানে কোনো বাড়াবাড়ি চলবে না। এবং ইসরায়েলকে বার্তা দিচ্ছে যে তোমার যে আগে যখন তখন যে কোনো দেশে হামলা করতা, এই তোমার ওই রংবাজি আর চলবে না। এখন আমরা যেটা মেনটেন করব বা যেটা আমরা এই সম্মিলিতভাবে চুক্তিতে থাকবে, তা তোমার মানতেই হবে। এখানে আপনার এই আমেরিকাও আপনার দেখছেন যে ইয়ার ব্যাপারে গত 2 দিন আগে যে জেডি ভ্যান্স এবং ডোনাল্ড ট্রাম্প যেটা কখনই বলে নাই, একটা বলছে জেডি ভ্যান্স গতকালকের আগের দিন বলল যে তোমরা যে লেবাননে হামলা করতেছো, সেখানে বেসামরিক মানুষজনকে তোমরা মারতেছো কেন? ইসরায়েলের প্রতি প্রশ্ন করছে। এটা প্রথম কোনো আমেরিকার হেভিওয়েট পারসন বেসামরিক ব্যক্তিকে যে মারতেছে ইসরায়েলিরা, প্রথমবার তার প্রশ্ন তুলল। ডোনাল্ড ট্রাম্প প্রশ্ন করতেছে নেতানিয়াহুর কাছে যে তুমি খালি টার্গেট করে যে বড় বড় বাড়ি ঘর ফ্ল্যাট ধ্বংস করতেছো, এগুলো আর চলবে না।
তার মানে এই যে নেতানিয়াহুর যে অকারেন্সগুলো এই প্রথম তারা প্রকাশ্যে এইভাবে কথা বলতেছে, যার দরুন এই ইরান হরমুজটাকে প্রপারলি একেবারে গলা টিপার মতো অবস্থা ব্যবহার করবে। এখন যে বিষয়টা আমি ব্যক্তিগতভাবে আপনি জানেন মনে হয়, হরমুজ নিয়ে কিন্তু অলরেডি ইরান টুল তুলতেছে। জানেন কি না যে জাপানের প্রধানমন্ত্রী, জাপানের সরকার থেকে আরও কয়েকটা দেশের সরকার থেকে ইরানের সাথে হরমুজ রিলেটেড খুব ক্লোজ যোগাযোগ করা হয়েছে এবং অলরেডি অনেক জাহাজ থেকে ইরান হরমুজের টোল তুলতেছে। আপনি জানেন যে যেগুলো বলা হয় VLCC, যে তেলের যে কন্টেইনার, অর্থাৎ ভেরি লার্জ ক্রুড ক্যারিয়ার যে জাহাজগুলো আছে, এগুলো 20 লাখ থেকে 22 লাখ ব্যারেল তেল আপনার পরিবহন করে। এই প্রত্যেক জাহাজ থেকে তারা $20 লাখ করে নিচ্ছে। মানে যেটা আমার ধারণা অ্যাভারেজে মানে প্রতি ব্যারেল তেলে তারা $1 করে নির্ধারণ করছে। আপনি জানেন যে এই জাহাজগুলোতে VLCC যে জাহাজগুলো, এগুলোতে 20 থেকে 22 লাখ ব্যারেল তেল নেয়, তাই প্রতি ব্যারেলে তারা $1 করে চার্জ করছে। আর 1 ব্যারেল তেল মানে 159 লিটার তেল, 159 কেজি দিয়ে যদি আপনি $1 ভাগ করেন তাহলে সেটা 50 পয়সার মতো করে পড়ে প্রতি লিটারে। তাই প্রতি লিটার তেল 50 পয়সা করে দেওয়ার জন্য সবাই খুব বেশি মানে কাওয়ালি করবে, আমার ধারণা এটা কেউ করবে না। এবং জানেন যে আপনার এই যে বর্তমান সিচুয়েশনের জন্য রিস্ক যে প্রিমিয়াম, যেটাকে বলা হয় ইন্স্যুরেন্স, এই হরমুজ দিয়ে এখন জাহাজ পরিবহনের জন্য রিস্ক ইন্স্যুরেন্স হিসেবে প্রতি জাহাজে 75 লাখ থেকে $80 লাখ চার্জ করতেছে। তো তারা চিন্তা করতেছে 75 লাখ থেকে 80 লাখ টাকা রিস্ক প্রিমিয়াম না দিয়ে, মানে ইয়ে করে, মানে কী বলে এটাকে, বিমানা করে আমরা যে লিটার প্রতি 50 পয়সা করে দিচ্ছি যেটা টোল, এটা বরঞ্চ আরও বেশি সুবিধাজনক। এবং আপনি জানেন যে বিশ্বের সবচেয়ে বেশি জাহাজের মালিক একজন, ওনার হচ্ছে গ্রিক শিপিং মালিক, সে 2 দিন আগে আপনার একটা সংবাদ সম্মেলনে বলতেছে যে যেভাবে হরমুজটা এখন চলতেছে এভাবে চলতে দেন, প্রয়োজনে আমরা ইরানকে এই টুল দিতে রাজি আছি। তার মানে সবাই এখন হরমুজ দিয়ে 50 পয়সা লিটার প্রতি আপনার এই টোল দেওয়া, এটাকে খুব বড় কিছু করে দেখতেছে না। আমার যেটা ধারণা, ইরান সম্ভবত সুয়েজ খাল বা পানামা খালের মতো ইয়াটা আরও কমায় ফেলতে পারে, মানে টোলের মাত্রাটা। এত কিন্তু বিলিয়ন ডলার আপনার ইরানের কোষাগারে যুক্ত হবে। তার মানে হরমুজকে এখন তারা তাদের সার্বভৌমত্বের প্রতীক যেটা একসময় বলতো, এটাকে তারা কোনোভাবেই ছাড় দিবে না। যার দরুন তারা হরমুজের উপর কিছুদিন পর রিটেস্টের বিভিন্ন করার, মানে বন্ধ করে দেওয়া, খুলে দেওয়া, বা এটা নিয়ে একটা বারবার এটাকে প্রকাশ্যে আনা, বা এটাকে এই দাবিটাকে মানে খুব ভ্যালিড করার কাজটা আসলে ইরান করতেছে। এবং আপনার লেবাননে যে আপনার ইসরায়েলি হামলা, এই হামলাটা বন্ধের জন্য ইরান এই হরমুজ দিয়ে বারবার চাপ দিচ্ছে, এবং চাপ দেওয়াতে সেগুলো কাজও হচ্ছে আমরা দেখছি। হয়তো একসময় এরকম হবে যে আমেরিকা বাধ্য হয়ে বলবে যে আমিও ইসরায়েলের প্রতি কোনো রাখবো না, মানে ইসরায়েলের অবৈধ কাজে আমিও কোনো সহযোগিতা করব না। তখন ইরান বলবে যে ঠিক আছে, আমিও তাহলে লেবাননের হিজবুল্লাহর কোনো অবৈধ কাজে সহযোগিতা করব না। এই একটা দাবি আদায়ের জন্য হয়তোবা এখন লেবানন ইস্যুতে ইরান খুব বেশি আপনার তৎপরতা দেখাচ্ছে। আপনি এখন বলতে পারেন যে ভাই, এই টোলের ইস্যু বা হরমুজ আটকানোর ইস্যু সারা বিশ্ব যেহেতু এটা টালমাটাল করে ফেলে, তাহলে এখানে বিশ্বের অন্য দেশকে যে ডোনাল্ড ট্রাম্প বারবার আহ্বান করছিল যে আপনারা হরমুজ নিয়ন্ত্রণের জন্য সবাইকে আহ্বান করছিল যে আপনারা সৈন্য পাঠান, আপনারা আপনাদের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করুন, চাপ প্রয়োগ করুন, কিন্তু কোনো দেশে কিন্তু চাপ প্রয়োগ করে নাই। আপনার মনে আছে কি না 2003 সালে যখন ইরাক যুদ্ধ হয়, সেখানে কিন্তু আপনার অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, পোল্যান্ড আরও 40টা দেশ টেকনিক্যালি সাহায্য করছিল। যখন আফগানিস্তানে হামলা করে আমেরিকা, তখন কিন্তু আপনার এই যুক্তরাজ্য, সুইডেন, ডেনমার্ক, নরওয়ে, ফ্রান্স, জার্মান, ইতালি সবাই সহযোগিতা করছে। অথচ ওই দেশগুলো কিন্তু সরাসরি তাদের আর্থিক কাঠামোতে কোনো বাধা দেয় নাই। কিন্তু ইরানের যে হরমুজ আটকানোর বিষয়টা, এটা সরাসরি তাদের আর্থিক কাঠামোর উপর আঘাত করতেছে। তারপরে কিন্তু তারা এখানে কিন্তু আপনার নাক গলাচ্ছে না। আপনি বলতে পারেন নাজমুল ভাই কেন নাক গলাচ্ছে না? আমার মনে হয় 3টা কারণে সেখানে। প্রথম বিষয় হচ্ছে, আপনি জানেন যে P5+1 যে চুক্তিটা ছিল, অর্থাৎ জাতিসংঘের পার্মানেন্ট 5টা দেশ প্লাস হচ্ছে জার্মান, এই চুক্তিটা যখন আমেরিকা ভঙ্গ করে, এই চুক্তিতে কিন্তু ইরান তাদের সব কথা মেনে নিয়েছিল
এবং এই ইউরোপের বিভিন্ন কান্ট্রির কথা মেনে নিয়ে ইরান কিন্তু তার মধ্যম পর্যায়ের যে সমৃদ্ধশালী ইউরেনিয়াম ছিল সেই ইউরেনিয়াম কিন্তু 12,000 কেজি বা 11,000 কেজি ইউরেনিয়াম রাশিয়াতে পাঠায় দেয়। তার মানে ইউরোপের দেশগুলো দেখলো যে ইরানকে তো আমরা যা বলছি তাই শুনছে, তারপরও যেহেতু আমেরিকা ইসরায়েলের প্ররোচনায় এই চুক্তি থেকে বেরোইছে, তাহলে এই চুক্তি রিলেটেড কোনো কিছুতে আমরা আগাবো না। এটা ছিল ইউরোপের একটা, আমার ধারণা যে ইউরোপের একটা মানে ইগোর সমস্যা, যে কেন আমেরিকা ইসরায়েলের প্ররোচনায় আমাদের মতো শক্তিশালী দেশগুলোকে অ্যাভয়েড করে শুধু ইসরায়েলের কথায় এই চুক্তি ভঙ্গ করলো। দ্বিতীয় বিষয় হচ্ছে, আপনি জানেন ট্রাম্পের কথাবার্তা খুব আপনার বেপরোয়া হয়ে গেছে। গতকালকে ইতালির ম্যানিলাকে কঠোর ভাষায় আক্রমণ করলো। তার আগে ফ্রান্সের প্রেসিডেন্টকে বলছে তোমার ওয়াইফ আচরণ খারাপ, তোমার ওয়াইফ তোমাকে মারধর করে। অর্থাৎ সে ব্যক্তিগত আক্রমণ করার কারণে ইউরোপের অনেক দেশ এখন আর ওই ট্রাম্পের প্রতি যে ছিল, মানে একটা দায়বদ্ধতার জায়গা ছিল, সেই জায়গায় তারা আসলে আর ওইভাবে এখন তাকে আর করে না, মূল্যায়ন করে না। তৃতীয় বিষয় হচ্ছে, ইউরোপ এখানে ইনভলভ হয় না। আমার যেটা ধারণা যে লার্জ স্কেল একটা যুদ্ধ তাহলে বেঁধে যেত। যদি ইউরোপ এখানে নাক গলাতো, তাহলে ইউক্রেন রাশিয়ার যুদ্ধটা রাশিয়া এটাকে আরও এনলার্জ করার জন্য এখানে রাশিয়া ইনভলভ হয়ে যেত, চীন ইনভলভ হয়ে যেত, উত্তর কোরিয়া ইনভলভ হয়ে যেত, আরও কিছু দেশ এখানে ইনভলভ হয়ে যেত। তখন এটা লার্জ স্কেলে যুদ্ধ হয়ে যেত। তখন আর তারা এই ইয়ার মধ্যে থাকতো না, যে এখন যে তারা একটা সমঝোতার ইয়ার মধ্যে আছে, মানে কি বলে এটাকে, গার্ডিয়ানশিপের মধ্যে আছে, সেটা আর তখন থাকতো না। যার দরুন এখানে ইউরোপ আসলে এই বিষয়টা নিয়ে, হরমুজের বিষয়টা নিয়ে তারা খুব বেশি নাক গলায়নি। এবং এটাকে আমেরিকা যেহেতু এটা আক্রমণ শুরু করছে, ইসরায়েল আমেরিকা তাদের উপর এটা ছেড়ে দিয়েছে যে তোমরা এটাকে সমাধান করো, যেহেতু সমস্যাও তোমরা বাধা দিচ্ছ, সমাধানও তোমাদের করতে হবে। এবং সবচেয়ে বড় যে বিষয়, আপনার এই হরমুজ নিয়ে যখন ইউরোপের কাছ থেকে আমেরিকা কোনো ব্যাকআপ পাচ্ছিল না, কোনো রেসপন্স পাচ্ছিল না, তখন কিন্তু বাধ্য এসে চীনকে ইনভলভ করছে। আপনার মনে আছে খুব লম্বা সময় খবর হচ্ছিল যে চীনের কাছে সে ধর্ণা দিচ্ছে যে অন্তত বিশ্বের অর্থনীতিকে বাঁচানোর জন্য ইরান যাতে এখানে কোনো না বসাইতে পারে, টোল না বসাইতে পারে, এই জন্য বারবার চীনকে ইনভলভ করার চেষ্টা করেছে। এবং চীন সফরেও গিয়েছিল। চীন সফরে যাওয়ার পর এই বিষয়টা যে চীন পাত্তা দেয় না, আমরা কীভাবে বুঝলাম? চীন সফর থেকে এসেই আপনার ডোনাল্ড ট্রাম্প চীনের যে বিখ্যাত গাড়ি BYD, এই BYD গাড়ির উপর নিষেধাজ্ঞা দিল, তাদের আলিবাবার উপর নিষেধাজ্ঞা দিল। তারপরে এর আগে আমরা জানি যে তাদের আরেকটা মাল্টিন্যাশনাল কোম্পানির উপর তারা নিষেধাজ্ঞা দিল। এবং আপনি জানেন এর আগে হুয়াওয়ের উপর নিষেধাজ্ঞা দিয়েছিল। এখন আমেরিকা নিষেধাজ্ঞা দিলে আসলে তো চীন এগুলি বেকায়দায় পড়ে। আপনি জানেন যে হুয়াওয়ের উপর যখন নিষেধাজ্ঞা দিল, আপনি বলতে পারেন যে এই নিষেধাজ্ঞা কী বেকায়দায় ফেলে। হুয়াওয়ে তো একটা স্মার্টফোন ছিল, সেই স্মার্টফোনের উপর যখন তারা নিষেধাজ্ঞা দিল, তখন দেখা গেল যে এই আমেরিকার রিলেটেড যে কোম্পানিগুলো ছিল, গুগল, জিমেল, ফেসবুক এবং ইউটিউব তো জানেন আপনার, গুগল এখন ইউটিউবকে কিনে নিছে। যখন আপনি দেখবেন যে গুগলে কোনো কিছু সার্চ দিলে ইউটিউব লিঙ্ক আসে, কারণ হচ্ছে ইউটিউব এবং গুগল কিন্তু এখন আপনার এক হয়ে গেছে। যার দরুন এবং গুগল প্লে স্টোর, এগুলো যখন হুয়াওয়ে মোবাইলে মানুষ পাচ্ছিল না, এই জিনিসগুলো যখন হুয়াওয়ে প্লে স্টোর না থাকলে তো আসলে একটা স্মার্টফোনের কোনো ভ্যালুই থাকে না। যখন আমেরিকা নিষেধাজ্ঞা দিল, এই গুগল প্লে স্টোর, গুগল জিমেল, তারপর হচ্ছে ফেসবুক, ইউটিউব সব কিছু আর ইউজ করতে, 5G নেটওয়ার্ক হুয়াওয়ে আর ইউজ করতে পারলো না। তখন হুয়াওয়ের যে মোবাইলগুলো সারা পৃথিবীতে যেগুলো আপনার 100 গুণ, মানে তাদের সেলটা প্রায় 100 ভাগ বেড়ে গেছিলো, সেটা ঠাস করে পরে 8 ভাগ বা 9 ভাগে চলে আসে, অর্থাৎ বলা চলে 10 ভাগের 1 ভাগ সেল নেমে গেল। তখন তারা নিজেরা কিন্তু এই লম্বা সময় ধরে তারা একটা নিজস্ব নেটওয়ার্ক ডেভেলপ করছে। এখন আবার হুয়াওয়ে আস্তে আস্তে শক্তিশালী হচ্ছে। তার মানে ওই যে নিষেধাজ্ঞাটা দিলে যে চীনকে বেকায়দায় ফেলে দিছিল, সে চীন এখন বুঝলো যে যেহেতু হরমুজ নিয়ে আপনার ইতিহাসের সবচেয়ে বড় বেকায়দায় আছে এখন আমেরিকা। আপনি জানেন আমেরিকার প্রেসিডেন্ট G7-এর যে একটা প্রেস কনফারেন্সে মুখ ফসকে বলে ফেলছে যে আমেরিকার কাছে আর মাত্র 4 সপ্তাহের আছে, তেলের রিজার্ভ আছে। ইরান যখন এটা শুনলো, বুঝলো যে আর 4 সপ্তাহ যেহেতু তেলের রিজার্ভ আছে, তার মানে এখনই সব উত্তম সময় আমেরিকা একেবারে গলা চাপ দিয়ে ধরা। এবং ইরান কিন্তু এখানে সদ্ব্যবহার করতেছে, একটু খোঁচা দিলেই সে হরমুজ বন্ধ করে দিচ্ছে। আর আমেরিকা এই মুহূর্তে ইরানকে যে কিছু বলবে, ওই রাস্তা তাদের কোনোভাবেই নাই, কারণ তাদের তেলের মার্কেট, আপনার তাদের অর্থনীতি সব কিছু অস্থিতিশীল অবস্থায় চলে যাচ্ছে। সো আমি মনে করি ওই যে চীনের উপর তারা লাস্টে যে চীনকে দিয়ে হরমুজকে নিয়ন্ত্রণ করতে চাইছিল, সেটা কিন্তু চীন কোনো পাত্তা দেয় নাই। কারণ কি জানেন? 2টা কারণ। একটা হচ্ছে আগের যে নিষেধাজ্ঞা ছিল, এটার একটা প্রতিশোধ সে নিল। এবং দ্বিতীয় যে কারণটা ছিল, এই যে হরমুজের অবরোধের কারণে চীনের অর্থনীতি
ব্যাপকভাবে লাভবান হচ্ছে। আপনি জানেন যে এই হরমুজের অবরোধের কারণে চীনের যে আপনার আছে, এটাকে কি বলা হয়, চীনের যে এই সোলার প্যানেল প্লাস হচ্ছে চীনের যে ইলেকট্রিক গাড়ি, এগুলো দ্বিগুণ থেকে 3 গুণ আপনার ব্যবসা বৃদ্ধি পাইছে। চীন চিন্তা করলো এই একটা সুযোগ, যত বেশি তেল নিয়ে ঝামেলা থাকবো পৃথিবীতে, তত তাদের সোলার প্যানেল এবং ইলেকট্রিক গাড়িগুলো ওয়ার্ল্ড ওয়াইড বিক্রি বেড়ে যাচ্ছে। আপনি জানেন যুক্তরাজ্যে এটা 883% বৃদ্ধি পেয়েছে, যা ইতিহাসে বিরল। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে লাস্ট যে আপনার ওয়ার্ল্ড কমার্শিয়াল অর্গানাইজেশন যেগুলো আছে, ডেপথ যারা ব্লুমবার্গ সহ যারা এগুলোর উপর অ্যানালাইসিস করে, তারা একটা রিপোর্ট প্রকাশ করলো যেটা খুব আশঙ্কাজনক, যে 1995 সালে যেখানে সারা বিশ্বব্যাপী চীনের বাণিজ্যিক কন্ট্রিবিউশন ছিল 5%, মানে 5%, এই 2025 সালে এসে এটা হয়ে গেছে 20%, 5% থেকে 20%। আর ঠিক বিপরীতে আগে যেখানে সারা বিশ্বে বাণিজ্যিক কন্ট্রিবিউশন ছিল আমেরিকার 30%, এটা এখন 27%-এ নেমে গেছে, কমে আর 3% কমে 27%-এ চলে আসছে। আমেরিকা চিন্তা করলো আমরা যখন ঝগড়া বিবাদ যুদ্ধ নিয়ে ব্যস্ত, চীন তখন সারা বিশ্বের ব্যবসা দখল নিয়ে ব্যস্ত। যার কারণে চীন কিন্তু দেখবেন অন্য অন্য জায়গায়, যেমন সারা বিশ্বে যত গ্যাঞ্জাম হয়, রাশিয়ার গ্যাঞ্জাম বলেন, আফগানিস্তানের গ্যাঞ্জাম বলেন, তার আগে ইরাকের গ্যাঞ্জাম বলেন, সবগুলো গ্যাঞ্জামে কিন্তু চীন মধ্যস্থতা করে আপনার চুক্তির মধ্যে মধ্যস্থতা করতো। কিন্তু এই আমেরিকার চুক্তিতে চীনের কোনো মধ্যস্থতা নাই, আপনি খেয়াল করবেন। কারণ চীন হৃদয় দিয়ে চাচ্ছে যুদ্ধটা আরও বাড়ুক, এটা আরও কন্টিনিউ হোক, অবরোধ কন্টিনিউ হোক, আমেরিকার উপর হামলাটা কন্টিনিউ করুক। আমেরিকা যুদ্ধ নিয়ে ব্যস্ত থাকবে, তখন আর চীনের তাইওয়ান নিয়েও সে কথা বলতে পারবে না, আর চীন নীরবে ব্যবসা করে পৃথিবীর সুপার পাওয়ার হয়ে যাবে। এই আশাতেই চীন হরমুজকে চাচ্ছে যে ইরানের একটা স্থায়ী অস্ত্র হোক এবং হরমুজের মাধ্যমে আমেরিকার গলা চেপে ধরে দমটা বের করে ফেলা ইরান। এটাই হচ্ছে এখন চীনের একটা চাওয়া। কারণ চীনের এই ধরনের সুযোগ আর কখনো আসবে কি না আমার ধারণা নাই, এবং চীন সেই সুযোগটাকে প্রপার ইউজ করতে চাচ্ছে।